ভিন্ন স্বাদের গল্পের সমাহার চ্যানেলে আজ শোনাবো লেখক সুনির্মল বসুর লেখা গল্প অজানা কুটুম। গল্প পাঠ ভালো লাগলে গল্পের শেষে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক আজকের গল্প পাঠ। সকাল থেকেই বেশ মেঘ করেছে। বেলা তখন ৮টা হবে। আমি ঘরে বসে এক মনে খবরের কাগজটা উল্টে পাল্টে দেখছি। এমন সময় বন্ধুবর মোহনলাল এসে হাজির। বোর্ডিংয়ের চাকর জগন্নাথকে ডেকে বললাম, এই ওরে, চট করে 2 কাপ চা আর কিছু গরম জিলিপি নিয়ে আসি গিট। মোহনলাল বলল, ওয়ে, আমি এইমাত্র চা খেয়ে আসছি, শুধু তোমার জন্যই আনতে দাও। আরে সে কি হতে পারে নাকি? আর 1 কাপ চা খেলে কিছু মহাভারত অশুদ্ধ হবে না। দিনটা আজ বেশ ঠান্ডাও আছে। আমার মুখের কথা কেড়ে নিয়ে মোহনলাল বলল, দিনটা আজ ঠান্ডা আছে বলেই তো একটা মতলব নিয়ে তোমার কাছে এলাম। আজ রবিবার আছে, চলো কাছাকাছি কোথাও ঘুরে আসা যাক। মতলবটা আমার কাছে নেহাত মন্দ লাগলো না। মোহনলালের সঙ্গে অনেক দিনই এরকম আমি ঘুরে বেরিয়েছি। গত রবিবারেও আমরা ব্যারাকপুরের এক বাগানে মাছ ধরতে গেছিলাম। আমি বললাম, কোথায় যাবে মনে করছো? এমন জায়গায় চলো যেখানে গাঁটের পয়সাও বেশি খরচ হয় না, অথচ কলকাতার বাইরেও ঘুরে আসা যায়। ডায়মন্ড হারবার লাইনে গড়িয়া বলে একটা জায়গা আছে। জায়গাটা শুনেছি খুব সুন্দর। সেখানকার হাটও নাকি একটা দেখবার জিনিস। কলকাতার খুব কাছে, খরচেরও বেশি ভয় নেই। কখন ফিরবে? ঘড়ির দিকে তাকিয়ে মোহনলাল বলল, এই এখন 8:15, 12টার মধ্যে আমরা ফিরবো নিশ্চয়ই। আজ রবিবার, তোমাদের বোর্ডিং এর খাওয়া দাওয়া হতে আজ অনেক দেরি হবে, কাজেই অসুবিধার কোনো কারণ নেই। ততক্ষণে চা আর জিলিপি এসে গেছে। 2 মিনিটের মধ্যে সেগুলির সুব্যবস্থা করে আমরা তাড়াতাড়ি উঠে পড়লাম। ভাগ্য ভালো, শিয়ালদায় এসে দেখলাম ডায়মন্ড হারবারের গাড়ি গার্ড সাহেবের সংকেতের জন্য অপেক্ষা করছে। আমরা গাড়িতে উঠে বসলাম। গাড়িও ছেড়ে দিল। বালিগঞ্জ, ঢাকুরিয়া, যাদবপুর ট্রেন হুস হুস করে ঝড়ের মতো ছুটে চলেছে। যাদবপুর ছাড়িয়া যেতেই আমাদের চোখে পড়ল দুধারের দিগন্ত বিস্তৃত নিচু জমি। ধু ধু করছে ফাঁকা মাঠ। শোনা যায় বর্ষাকালে এইসব জমিতেই রীতিমতো বান ডাকে। তখনকার রূপ দেখলে কেউ ধারণা করতে পারে না এখানে কোনো কালে মাঠ ছিল। মনে হয় ট্রেন যেন কোনো সীমাহীন নদীর সেতুর উপর দিয়ে চলেছে। পরের স্টেশনে গড়িয়া। গাড়ি থেকে নেমে পড়লাম। ছোট্ট স্টেশন। ভদ্রলোকের মধ্যে আমি আর মোহনলালই নামলাম। আর যারা নামলো তাদের মধ্যে ছিল কয়েকজন জেলে, কয়েকটি উড়ে, একজন ডাক হরকরা আর কয়েকটি লুঙ্গি পরা মুসলমান কারিগর। গাড়ি থেকে নামতেই হাঁপাতে হাঁপাতে একটি রোগামতো ভদ্রলোক এসে আমাদের বললেন, আপনারা তো কলকাতা থেকে আসছেন? মোহনলাল আর আমি একসঙ্গে বললাম, হ্যাঁ। ভদ্রলোকটির গায়ে কাপড়ের খুঁট জড়ানো। এতক্ষণে বোধহয় খালি গায়েই ছিলেন। হঠাৎ অপরিচিত দুটি ভদ্রলোকের ছেলেকে দেখেই বোধহয় ভদ্রতার খাতিরে ওই কাপড়ের খুঁট গায়ে জড়িয়েছেন। তিনি বললেন, মহেন্দ্রবাবু এলেন না? মনে মনে বুঝলাম ভদ্রলোক ভুল করেছেন। বেশ কৌতুক অনুভব করলাম। চোখের ইশারায় মোহনলালকে কোনো কথার উত্তর দিতে মানা করে আমি বললাম, না, বিশেষ কাজে আটকে পড়ায় তিনি আসতে পারলেন না। ভদ্রলোক তখন আমাদের আপ্যায়িত করে ডেকে নিয়ে পথ দেখিয়ে তার বাড়িতে চললেন। ভদ্রলোক একটু এগিয়ে যেতেই আমি মোহনলালকে খুব আস্তে আস্তে বললাম, দেখা যাক কোথাকার জল কোথায় গড়ায়, বিপদ বুঝলে সটকে পড়া যাবে। মোহনলালও মুচকি হেসে আমার কথায় সায় দিল। মাঠের রাস্তা ধরে আমরা চলেছি। মাঝে মাঝে পথের 2 ধারে ঝোপড় বাঁশের ঝাড় আর তার আশেপাশে এঁদো পুকুর। জনশূন্য গ্রাম। 2-1 জায়গায় শুধু দেখলাম কয়েকটি ছেলে পুকুরের জলে নেমে মাছ ধরবার চেষ্টা করছে।
অনেকখানি পথ হেঁটে আমরা একটা টিনের বাড়িতে এসে উপস্থিত হলাম। বাইরের ঘরে আমাদের বসিয়ে ভদ্রলোকটি ছুটে ভিতরে গেলেন। টের পেলাম ভিতরে বেশ সাড়া পড়ে গেল। দু একটি ছোট ছোট ছেলে মেয়ে এসে কৌতূহলের সঙ্গে আমাদের দেখতে লাগলো। বোধ হলো যেন আশেপাশের জানালা দিয়ে বাড়ির মেয়েরা উঁকি ঝুঁকি মারছে। ব্যাপারটা মন্দ নয়। আমি আর মোহনলাল মুখ চাওয়াচাই করতে লাগলাম। এখনো পর্যন্ত কিছুই বুঝে উঠতে পারছি না। দেখা যাক শেষ পর্যন্ত কি দৌড়ায়। ছোট্ট একখানা বৈঠকখানা ঘর, বেশ ফিটফাট করে সাজানো। তক্তপোশের উপর একটা পরিষ্কার সাদা চাদর বিছানো। একপাশে একটা টেবিল, তার উপর অনেক দিনের পুরনো একখানা আয়না। একধারে একটা ছোট টাইম পিস ঘড়ি টিকটিক করছে। টিনের দেয়ালে কতগুলি রংচঙের ক্যালেন্ডার টাঙানো। ঘরের এক কোণে একটা কাপড় জড়ানো লম্বা মতন কি জানি ঝুলছে, মনে হলো বোধহয় এজরাজ। আমরা জুতো খুলে তক্তপোশের উপর উঠে বসলাম। দূরে শাড়ি পরা নোলক নাকে একটি ছোট্ট মেয়ে হাঁ করে আমাদের দিকে তাকিয়েছিল। মোহনলাল বলল, খুকি, এক গ্লাস জল খাওয়াতে পারো? আঁচল ঘুরিয়ে খুকি এক ছুটে ভিতরে চলে গেল। মুহূর্তের মধ্যে ভদ্রলোকটি দুটো নিয়াপাতি ডাব কেটে এনে আমাদের সামনে ধরে বললেন, এখন এই ডাবের জলটুকু খান, চা হচ্ছে, চা খেয়ে তারপর মেয়ে দেখার ব্যবস্থা করা যাবে। আমাদের দম ফেটে হাসি বেরিয়ে আসছিল। মোহনলাল হাসি চাপতে না পেরে খুক খুক করে কাশতে আরম্ভ করে দিল। কিছুক্ষণ পরেই চা এলো, তার সঙ্গে ফুলকো লুচি আর আলুর দম। বিনা বাক্য ব্যয়ে খাবারগুলো সাবার করে ফেললাম। তারপর মেয়ে দেখার পালা। লাল রঙের শাড়ি পরা একটি খুকির হাত ধরে ভদ্রলোক আমাদের ঘরে ঢুকলেন। বললেন, নাও মা, প্রণাম করো। খুকি আমাদের পা ছুঁয়ে প্রণাম করল। হাসি চেপে চেপে মোহনলালের চোখ মুখ লাল হয়ে উঠেছে। আমারও মারাত্মক রকমের হাসি পাচ্ছিল, কিন্তু হেসে ফেললেই সব মাটি। যথাসম্ভব গম্ভীর হয়ে জিজ্ঞাসা করলাম, এর নামটি কি? ভদ্রলোক খুকির দিকে চেয়ে বললেন, বল মা, নাম বল। মুখ নিচু করে অতি অস্পষ্ট ভাষায় খুকি বলল, নিস্তারিণী দাসী। মোহনলাল বলল, বাহ, বেশ নাম। আমি ভদ্রলোকটিকে বললাম, আচ্ছা, এখন ওকে ভিতরে নিয়ে যান। ভিতরে আর নিয়ে যেতে হলো না। চৌকাঠ পর্যন্ত ধীরে ধীরে গিয়ে এক লাফে খুকি অন্দরে চলে গেল। আমরা বললাম, এখন তবে উঠি। ভদ্রলোকটি হাত জোড় করে বললেন, তা কি হতে পারে? এই দুপুরবেলা ভাত না খেয়ে যেতে পারবেন না। আমি কিছুতেই ছাড়বো না। চান করে খেয়ে দিয়ে বিশ্রাম করে বিকেলবেলার দিকে যাবেন। মনে মনে ভাবলাম, বোর্ডিংয়ে গিয়ে তো সেই কলাইয়ের ডাল আর পুঁই শাকের ছেঁচড়া খেতে হবে। এমন খাসা ভোজটা ছাড়তে যাই কেন? মোহনলালের মনেও সেই তুরির অবস্থা। কিছুক্ষণ পর ভদ্রলোকটি এক শিশি জবা কুসুম তেল আর সাদা ধবধবে দুখানা তোয়ালে এনে বললেন, আমাদের বাড়ির পুকুরের জল খুব চমৎকার, চান করে বেশ আরাম পাবেন। আচ্ছা করে তেল মেখে স্নান করা গেল। বেশ পুকুর, কিছুক্ষণ সাঁতার কেটে উঠে পড়লাম। স্নান সেরে আবার বাইরের ঘরে বসে আছি। ভদ্রলোকটি ভিতরে খাবার ব্যবস্থা করতে গেছেন। এমন সময় ডাক পিয়ন একখানা পোস্ট কার্ড দিয়ে চলে গেল। পরের চিঠি পড়া অন্যায়, কিন্তু পোস্ট কার্ডের দু একটা কথা হঠাৎ চোখে পড়ে যেতেই বাকি সবটুকু পড়বার লোভ সামলাতে পারলাম না। দেখলাম চিঠিতে লেখা আছে, বিহিত সম্মান পুরঃসর নিবেদনমিদং। মহাশয়, রবিবার আপনার কন্যাকে দেখিতে যাইব এইরূপ স্থির ছিল, কিন্তু বড়ই দুঃখের বিষয়, ঘটনাচক্রে সেদিন আর যাইতে পারিব না। সোমবার সকালের গাড়িতে অবশ্যই যাইব। শ্রীমান হরিমোহন ও
কালীচরণ আমার সাথে যাইবে। আমার বিনীত নমস্কার জানিবেন। বসতবৎ শ্রী মহেন্দ্রলাল মজুমদার। চিঠিখানি পড়ে জলের মতো সমস্ত জিনিসটা বুঝতে পারলাম। ভাগ্যিস চিঠিটা ভদ্রলোকের হাতে পড়েনি, তাহলেই হয়েছিল আর কি। চিঠিখানা গোপনে পকেটে পুরে ফেললাম। মোহনলালকে বললাম, দেখ, যতক্ষণ এখানে আছি তুই হরিমোহন আর আমি কালীচরণ, বুঝলি? বেলা অনেক হয়েছে, খিদের চোটে নাড়ি টনটন করছে। ভদ্রলোকটি বাড়ি বাড়ি এসে হাত জোর করে বলে যাচ্ছেন, আর একটু অপেক্ষা করুন, এই মাংসটা প্রায় হয়ে এলো। যথা সময়ে খাওয়ার ডাক পড়ল। ভাত কই? এ যে পোলাও, সারি সারি বাটিতে ডাল, কই মাছের কালিয়া, গলদা চিংড়ির ঝোল, মাংসের কোরমা, ভাজাভুজি, অম্বল, তারপর এলো দই আর সন্দেশ। ভদ্রলোকটি বললেন, পায়েসটা আর হয়ে উঠল না কিছুতেই। আমি বললাম, না না, এই যথেষ্ট, এত আয়োজনের কোনো দরকার ছিল না। ছাগল গেলার পর অজগর সাপের যে দশা হয়, আমাদের দশাও তাই হলো, একেবারে নট নরণচরণ। সমস্ত দুপুরটা পড়ে পড়ে নাক ডাকিয়ে ঘুমালাম। বিকেল 5:23 কলকাতার গাড়ি, এই গাড়িতেই আমরা ফিরব। বিকেলেও ভদ্রলোক জল খাবার খেতে অনুরোধ করেছিলেন, কিন্তু কাহা তো কার খাওয়া যায়। 2 কাপ চা খেয়ে আমরা স্টেশনের দিকে হাঁটা দিলাম। ভদ্রলোকটিও সঙ্গে চললেন আমাদের গাড়িতে তুলে দিতে। যথাসময়ে গাড়ি এলো, চড়ে পড়লাম। ভদ্রলোকটি হাত জোর করে আবার বিনয় জানিয়ে বললেন, অনেক কষ্ট দিলাম, কিছু মনে করবেন না, মহেন্দ্রবাবু এলে খুবই খুশি হতাম। গাড়ি ছেড়ে দিল। আমি জানলা দিয়ে মুখ বের করে বললাম, ও বড্ড ভুল হয়ে গেছে, আপনার একখানা চিঠি ছিল, দিতে ভুল হয়ে গেছে। এই বলে হাত বাড়িয়ে সেই পোস্টকার্ডখানি তার হাতে গুজে দিলাম। হুস হুস করতে করতে গাড়ি স্টেশন ছাড়িয়ে চলে গেল।